আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। আরও ৭০ জনকে হত্যার তালিকা করা হয়েছে দাবি। যারা বলছে ৫৪ বছরের প্রতিশোধ নেবে, তারা কোন প্রতিশোধ নিতে চায় প্রশ্ন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ভারতের হাইকমিশনারকে তলব, অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি। মানুষকে ভয় দেখিয়ে নির্বাচনের ভিত দুর্বল করতেই হাদির ওপর হামলা, বললেন ৩ উপদেষ্টা। ২ হামলাকারী শনাক্ত ও মোটরসাইকেল মালিক গ্রেফতার। এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ৭০ জনকে হত্যার তালিকা করা হয়েছে। রাজধানীতে বুদ্ধিজীবী দিবসে বিএনপির আলোচনা সভায় তিনি প্রশ্ন রাখেন, যারা বলছে নির্বাচনে জিতলে ৫৪ বছরের প্রতিশোধ নেবে, তারা কোন প্রতিশোধের কথা বলছে। তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাহুল রায়ের রিপোর্ট। বুদ্ধিজীবী দিবসে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সকাল থেকেই ছিল নানা কর্মসূচি। বিকেলে রাজধানীতে ছিল বিএনপির আলোচনা সভা। দলের সিনিয়র নেতারা আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন ইস্যুতে কথা বলে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনা নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানান। কেউ ভোট দিক বা না দিক, ওনাদেরকে ক্ষমতায় যেতেই হবে। আগামী নির্বাচনে তারা ৫৪ বছরের প্রতিশোধ নেবে। ভাই ৫৪ বছরের কিসের প্রতিশোধ নেবেন আপনারা? আমি তো বুঝলাম না এটা। আমরা যারা বেঁচে আছি, মুক্তিযুদ্ধ করেছিলাম, তাদেরকে হত্যা করবেন নাকি নতুন জেনারেশনকে আপনারা হত্যা করবেন? কোনটা? একটা তো শুরুই করে দিয়েছে। গতকাল তো একটা ছেলে হাতে মরতে মরতে বেঁচেই গেল, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। তো এই ধরনের ছেলেমেয়েগুলোকে হত্যা করবেন? এই হত্যাকাণ্ডের জন্য নাকি আপনারা শুনলাম, এটা আমরা কিন্তু শোনা কথা, যে প্রায় ৭০ জনের মতো লিস্ট করেছেন হত্যা করবেন। প্রায় আমরা ফোন পাই, আমার বহু নেতা কর্মী ফোন পেয়েছে, সাবধান হয়ে যান। পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা করেছে এদেশের দোসরদের মাধ্যমে, কিন্তু বিগত আওয়ামী লীগের শাসন আমলে, ফ্যাসিস্টদের শাসন আমলে বাংলাদেশের পুরো জাতিকে মেধাহীন করার একটা প্রয়াস নিয়েছিল। বিকাশ এবং বিনাশ দুইটা কথা আছে। আওয়ামী লীগ যেটা করেছে সেটা হচ্ছে বিনাশ, আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে বিকাশ। ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব। আপনাদেরকে শুধু আহ্বান জানাতে চাই, চতুর্দিকে ষড়যন্ত্র হবে, চক্রান্ত হবে, তার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বিএনপি এবং সে জয় লাভ করবেই ইনশাআল্লাহ। সেই বিশ্বাস আমাদের সত্য। আমাদের নেতা আসছেন ২৫ তারিখে, ঠিক না? কবে আসছেন? সেই দিন ঢাকা শহর কাঁপবে তো অবশ্যই ইনশাআল্লাহ। সবার আগে বিএনপি নেতারা আশা প্রকাশ করেছেন একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপির উপরই আস্থা রাখবে দেশের মানুষ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে বাংলাদেশের নির্বাচন বানচাল করতে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন এমন অভিযোগে তার কাছে উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, প্রণয় ভার্মার কাছে আবারও শেখ হাসিনার প্রত্যর্পণের আহ্বান জানানো হয়। একই সাথে শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টায় জড়িতদের ভারতে পালিয়ে যাওয়া রোধে এবং ভারতে গিয়ে থাকলে তাদের গ্রেফতার ও ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়। হাই কমিশনারের কাছে ভারতের কূটনীতিক বলেন, তার দেশ বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা করে। এই ক্ষেত্রে সহযোগিতার আশ্বাসও দেন তিনি। বিকেলে বাংলাদেশ সরকারের বক্তব্য স্পষ্ট প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তরও। বিবৃতিতে তারা জানায়, তারা বাংলাদেশের অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে আসছে। তাদের ভূখণ্ড কখনো বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী কার্যক্রমে ব্যবহৃত হয় না বলেও জানানো হয়। ভারত আশা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তিপূর্ণ নির্বাচনে প্রয়োজনীয় আইন শৃঙ্খলা ব্যবস্থা নিশ্চিত করবে। দায়িত্ব পাওয়া নতুন ৩ উপদেষ্টা বলেছেন, মানুষকে ভয় দেখিয়ে নির্বাচনের ভিত দুর্বল করতেই হামলা হচ্ছে। তবে নির্বাচন ঘোষিত সময়েই অনুষ্ঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ওসমান হাদির হামলাকারীদের ধরতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নিজ নিজ মন্ত্রণালয়ে অফিস করেছেন দায়িত্ব পাওয়া নতুন ৩ উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সৈয়দা রেওজানা হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে। গণমাধ্যমকে শক্তিশালী ও গণমুখী হিসাবে দেখতে চান বলে জানান তিনি। মানুষ যত নির্বাচন চাচ্ছে, মানুষ যত নির্বাচনমুখী হচ্ছে, সরকার যত কঠোর অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, সরকার যত স্পষ্ট অবস্থানে যাচ্ছে নির্বাচন নিয়ে, ততই নির্বাচনের ব্যাপারে বা পরিবেশটা একটা ভীতিকর করে ফেলার জন্যই তো এই কাজগুলো করা হচ্ছে। নির্বাচনের যে তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচন সেই তারিখই হবে। এই নির্বাচনের ভিতটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এই আক্রমণগুলো করা হচ্ছে। ধারাবাহিকতা বজায় রাখার কথা বলেন আসিফ নজরুল এবং আদিলুর রহমান খান। ওসমান হাদির পর গুলি বর্ষণের ঘটনা, এরপরে এমন একটা পরিবেশ দেশে বিরাজ করছে, খুব যে আপনার আনন্দিত চিত্তে দায়িত্ব গ্রহণ করছে এটা বলতে পারবো না। তবে আমি আমার দায়িত্বের ব্যাপারে সচেতন আছি। আসিফের কাজের যে ধারাবাহিকতা সেটা তো আমি বজায় রাখবই, প্লাস নতুন কি করা যায় সেটা দেখব। 2 মাস খুব অল্প সময়, তবু আমি ঠিক করেছি 2টা আমার লক্ষ্য থাকবে। একটা হচ্ছে, যদি কোনো রকম দুর্নীতি বা অনিয়ম বিরোধী কোনো পদক্ষেপ নেওয়ার স্কোপ থাকে তাহলে সেটা নিব। ফ্যাসিবাদী শক্তির যারা রেমনেন্টস দেশে আছে তাদের দমন করব, তাদের প্রতিহত করব। জুলাই অভ্যুত্থান, জুলাই বিপ্লবের যারা যোদ্ধা তাদের পাশে দাঁড়িয়ে এই সরকার বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে। বিকৃত তথ্যের মাধ্যমে কেউ যেন নির্বাচনের পরিবেশ নষ্ট করতে না পারে সেদিকে নজর রাখার পরামর্শ উপদেষ্টাদের। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। ওসমান হাদির উপর হামলাকারী 2 জন ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করে তাদের পাসপোর্ট ব্লক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে এর মালিক এবং মানব পাচারকারী চক্রে 2 জনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের সীমান্ত পেরিয়ে পালিয়ে যাওয়ার কোনো তথ্য তাদের কাছে নেই বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে সিলেটগামী ট্রেনে চড়ে পালিয়ে যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগী আলমগীর। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নেটিজেনদের মধ্যে সমালোচনা। হামলার ঘটনায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে আইনশৃঙ্খলা বাহিনী শনাক্ত করলেও পুলিশের কাছে তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনো তথ্য নেই। তবে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে পুলিশ। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকেও গ্রেপ্তার করা হয়েছে। ইমিগ্রেশন চ্যানেলের বাইরে চোরাই পথে মানব পাচার করে থাকে, সীমান্ত পারাপার করে থাকে। তো তাদের কাছে এই ধরনের কোনো তথ্য আছে কিনা আমরা এই কারণে তাদেরকে নিয়ে আসতেছি। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্তদের ধরতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।
আমরা বিজিবিকে সতর্ক করেছি যে সীমান্ত দিয়ে যেন এরকম পারাপার না হয়ে যেতে পারে। আপনারা জানেন যে ইমিগ্রেশনের বাহিরেও আমাদের যেহেতু ইন্ডিয়ার সাথে স্থল সীমান্ত অনেকগুলো আছে, তো ওই যেতে পারে। তো এইরকম আমাদের কাছে তথ্য আসে নাই। বিজিবি সতর্ক আছে এবং আমাদের সকল ইমিগ্রেশন চেকপোস্টে তার ইয়াটা ব্লক করা আছে, পাসপোর্টটা। শুক্রবার দুপুরে দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুরুতর আহত হন। এখনও গ্রেপ্তার করা যায়নি মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর পরিচয় পাওয়া গেছে। আহত 8 বাংলাদেশি শান্তিরক্ষীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবার স্থানীয় সময় দুপুর 3:40 থেকে 3:50 পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী জাতিসংঘের ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মণ্ডল ও মমিনুল ইসলামের কুড়িগ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের সংবাদে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। জেলার রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামের মণ্ডলপাড়ার সৈনিক পরিবারের বাসিন্দা মৃত সাবেক সেনা সদস্য নূর ইসলাম মণ্ডল ও শাহেরা বেগমের ছোট ছেলে শান্ত মণ্ডল। তার বড় ভাই সোহাগ মণ্ডল, তিনিও সেনাবাহিনীর একজন সদস্য। শান্ত 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি। দেশের গর্বিত এই সেনা সদস্যের মরদেহ এক নজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা। বীর শহীদ সেনা সদস্য মমিনুল ইসলামের বাড়ি জেলার উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে। সেখানেও চলছে শোকের মাতম। মিশনে গেছেন, উনি সুদানে গেছেন, দেশের জন্য গেছেন, দেশের স্বার্থে গেছেন এবং ওখানে যে শহীদ হয়ে গেছেন। খুব ভালো ছেলেটা। আমি যেখানে গেতাম ছোটোকাল থেকে, সে যখন বাচ্চা মানুষ, মনে করেন ও আমাদের ঘাড়ে চড়ি দোলাবাড়ি গেছি, আমি দোলাবাড়ি সারাদিনও কাটাইছি। আমাদের এবারের প্রসঙ্গ জাতীয় সংসদ নির্বাচন 2026। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, তফসিলের পরদিনই ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনা আশঙ্কাজনক। আইন শৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি জানান, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের দমন করা হবে। চিহ্নিত অনেক আসামি জামিনে বের হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তাদের বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নাজিব বেগের রিপোর্ট। তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি। হামলা হয়েছে দুটি জেলার নির্বাচনী অফিসে। এ অবস্থায় নির্বাচন ভবনে বিকেলে জরুরি আইন শৃঙ্খলা সভায় বসে নির্বাচন কমিশন। সিইসির সভাপতিত্বে স্বরাষ্ট্র সচিব সহ পুলিশের আইজিপি, বিজিবি ও আনসারের ডিজি সহ বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে চোরাগুপ্ত হামলা বন্ধ নিয়ে সিদ্ধান্ত জানান ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। যে চোরাগুপ্ত হামলার সম্ভাবনা, আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। সকল বাহিনীর পক্ষ থেকে সমস্যা এসছে, যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে। জানান, তৎপরতা বাড়িয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। চিহ্নিত সন্ত্রাসী অনেককেই ইতিপূর্বে আটক করা হয়েছিল, কিন্তু তারা ওভার এ পিরিয়ড অফ টাইম আবার তারা জামিন পেয়ে বাইরে এসছেন। এদের কর্মকাণ্ড, বিশেষ করে এই যে ছেলেটা এই ঘটনাটা ঘটেছে বলে আমরা সন্দেহ করছি, সেও তো আইনি হেফাজতে ছিল এবং সেখান থেকে সে জামিন পেয়ে বের হয়ে এসছে। সুতরাং এটা তো আমাদের সামনেই একটা রেফারেন্স আছে, জজুল্লামান রেফারেন্স। তো এদের ব্যাপারে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। রাজনৈতিক দলের প্রার্থীরা বিজয় দিবস পালনে যেন আচরণবিধি ভঙ্গ না করেন সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।
বিজয়ের মাস ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবসে শোক শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের সদস্য বিশিষ্টজনেরাও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম। মোস্তফা মল্লিকের রিপোর্ট। পাকিস্তানি বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, তখন স্বাধীন হতে যাওয়া বাংলাদেশকে মেধাশূন্য করতে বেছে বেছে হত্যা করা হয় শিক্ষক, লেখক, সাংবাদিক, গবেষক, চিকিৎসক ও সংস্কৃতি কর্মীদের। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল ঠিক 7টায় মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। রাষ্ট্রপতি চলে যাবার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর। এরপর উপদেষ্টা পরিষদের সদস্য, শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং অন্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। শ্রদ্ধা জানানোর পর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেন, অস্ত্রের চেয়েও শক্তিশালী মেধা দিয়ে লড়াই করেছিলেন বুদ্ধিজীবীরা। তাদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম। যতদিন বাংলাদেশ থাকবে এই বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদন এগুলি জাতি সব করবে। এটা আমাদের এত বড় অহংকারের জায়গা তো আর খুবই কম আছে। নতুন বাংলাদেশ তো জনগণ তৈরি করবে। এটা জনগণের সর্ব অবস্থান থেকে জনগণের পার্টিসিপেশনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর সাধারণ মানুষের ঢল নামে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়াতে না পারে, সেজন্য স্বাধীনতার একেবারে যখন কাছাকাছি, ঠিক তখনই সেরা সেরা সন্তানদেরকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছিল। সেসব বীর শহীদদের বাংলাদেশ কখনো ভুলে যাবে না, এটা সত্য। এবং একই সঙ্গে এটাও সত্য, বাংলাদেশ ঠিকই ঘুরে দাঁড়িয়েছে। এখানে যারা শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধারা এসেছেন, তারা একটি কথাই বারবার বলছেন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ যদি সত্যিকার অর্থেই বিশ্ব মানচিত্রে একটি শক্ত অবস্থানে দাঁড়াতে পারে, সেটাই হবে বীর শহীদদের প্রতি সেরা শ্রদ্ধার্ঘ্য। ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। স্বাধীন সচিবালয়কে কার্যকর ও টেকসই করতে সকল বার সমিতির সঙ্গে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠায় বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিচারকদের উদ্দেশ্যে সমাপনী অভিভাষণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই কথা বলেন। নৈতিক বল ও আচরণের মাধ্যমে মানুষের প্রিয় পাত্র হয়ে ওঠার চেষ্টা চালাতে বিচারকদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। উপজেলা জজ হতে তদন্ত ক্ষেত্রে পদোন্নতির জন্য সুপিরিয়র সিলেকশন বোর্ড গঠন করা যেতে পারে ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের উদ্দেশ্যে একটি ফিট লিস্ট প্রণয়নের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সহজতর হবে। বাংলাদেশের জনগণের বিচার বিভাগের কাছ থেকে কি প্রত্যাশা আর কোথায় তাদের হতাশা, তা না বুঝে সংস্কারের কোনো রূপরেখায় চিরস্থায়ী হওয়ার কথা নয়। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলার ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 11 জন আহত হয়েছেন। জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা 6:30টার পর বন্ডি সমুদ্র সৈকতে বন্দুকধারীরা হামলা চালায়। এই সময় ইহুদিদের চলা হানুক্কা উৎসব উপলক্ষে সৈকতে শত শত মানুষ উপস্থিত ছিলেন। এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। সিডনি জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কৃষি সংবাদ। নাটোরে চলন বিলের আওতাধীন 3 উপজেলা সহ 7 উপজেলাতেই রোপা আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। অনুকূল আবহাওয়ায় ফলনও ভালো হয়েছে। আশানুরূপ দাম পেয়ে খুশি কৃষক। প্রকৃতি সংবাদ। তীব্র ভাঙনে নদী গর্ভে বিলীন হয়ে গেছে করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ শত শত বসতবাড়ি। বাস্তুচ্যুত হওয়ার পাশাপাশি যোগাযোগে চরম দুর্ভোগে হাজারো মানুষ। ভাঙন রোধ সহ ভোগান্তি কমাতে চলাচলের একমাত্র অবলম্বন করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। সংকট সমাধানে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। এরই সঙ্গে সংবাদের শেষ ভাগে আমরা তবে যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আরও 70 জনকে হত্যার তালিকা করা হয়েছে দাবি। যারা বলছে 54 বছরের প্রতিশোধ নেবে, তারা কোন প্রতিশোধ নিতে চায় প্রশ্ন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ভারতের হাই কমিশনারকে তলব। অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিবৃতি। মানুষকে ভয় দেখিয়ে নির্বাচনের ভিত দুর্বল করতেই হাদির ওপর হামলা, বললেন 3 উপদেষ্টা। 2 হামলাকারী শনাক্ত ও মোটরসাইকেল মালিক গ্রেফতার। এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। প্রিয় দর্শক, এর সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।